আজকের সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান এবং অনুষ্ঠানে একেবারে শুরুতে রেওয়াজ ভেঙে আমি বক্তব্য রাখছি। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু তারপরও খুব ভালো লাগতেছে এই দেখে যে এত সকালে 10টায় সাংবাদিকরা আমাদের ঢাকায় সচরাচর 11টা, 11:30, 12টার পরে প্রেস ক্লাবে অনুষ্ঠান শুরু হয়। অনেকে জানেন 10টার সময় অনুষ্ঠান শুরু করা একটা কঠিন কাজ শীতের দিন। আমার খুব ভালো লাগতেছে, বিশেষ করে মরহুম আলতাফ ভাইয়ের স্ত্রী, আমাদের পরম শ্রদ্ধেয় ভাবি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, আমাদেরকে উৎসাহিত করছেন এবং সামনের দিকে এই সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছেন। এটা আমাদের সকলের জন্য একটা ভালো লাগার বিষয়। ওনার আলতাফ ভাইয়ের যে সন্তান এই টোটাল আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনাদের সবাই সাথে যোগাযোগ করেছেন, তার কিন্তু এইটা পেশা না, সাংবাদিকতা পেশা না। আমার সাথে পার্সোনালি কথা হয়েছে, এই পথে তাকে আসতে বাধ্য করেছে। এখন আপনারা যারা এখানে আছেন সকলের উচিত হবে দীর্ঘদিন চলা এই সংগঠনটি, দীর্ঘদিনের এই সংগঠনটি, একেবারে গ্রাসরুট পর্যায়ে বিস্তৃত এই সংগঠনটির সার্বিক সফলতা কিভাবে হয় সেজন্য একাগ্র মনে চেষ্টা করা এবং চিন্তা করা। এই কারণে যে এটাকে যদি একটি সাংবাদিকদের তথাকথিত যেভাবে হয় সচরাচর অন্যান্য প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রাম মনে করে আপনারা উপস্থিত হয়ে থাকেন, তাহলে ভুল করবেন। আজকের এই প্রতিনিধি পরিষদের সাথে সম্পৃক্ত আছে অনেক ইতিহাস, অনেক স্মৃতি, আলতাফ ভাইয়ের অনেক পরিশ্রম। আপনারা যারা ওনার সাথে একাগ্রভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন, একেবারে সার্বক্ষণিক আমি দেখেছি কিছু লোকজনকে, তারা জানেন দিন রাত পরিশ্রম করে কিভাবে উনি এই সংগঠনটিকে দাঁড়া করিয়েছেন। প্রশিক্ষণ থেকে শুরু করে প্রতি বছর এই প্রোগ্রাম, বিভিন্ন এলাকায় গিয়ে এই সংগঠনটির শাখা প্রোগ্রামগুলো সম্পন্ন করা নিয়মিতভাবে উনি করতেন এবং প্রতিনিয়ত প্রত্যেকটা সদস্যের উনি খোঁজ খবর রাখতেন, যেটা আমরাও অনেক সময় পারতাম না। আজকের এই সমাবেশে থেকে আমরা সবাই ওনার জন্য দোয়া করি এবং আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবাই বলেন আমিন। আমরা সাংবাদিকরা বর্তমান সময়ে একটি কঠিন দুর্বিষহ একটি সময় অতিক্রম করছি। ভেবেছিলাম ফ্যাসিস্ট যুগের অবসানের পরে একটি শুভ সূচনা ঘটবে এই দেশের সাংবাদিকদের, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সাংবাদিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ফ্যাসিস্ট পতনের পর যে সমস্ত পত্রিকাগুলো, যে সমস্ত মিডিয়া হাউস থেকে ফ্যাসিস্টদের প্রচারণা হতো, ভেবেছিলাম আপনাদের লোকজন যে যেখানে আছেন মফস্বলে অন্তত সেই জায়গাগুলোতে আপনাদের প্রতিস্থাপন করা যাবে, আপনাদের চাকরির বিষয়টা, আপনাদের পারিশ্রমিকের বিষয়, আপনাদের ওয়েজ বোর্ডের বিষয় আমরা কিছু কাজ করতে পারবো। কিন্তু আজ প্রায় 1.5 বছর, 1 বছর 5 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমির থেকে আরো অন্ধকারের দিকে চলে যাচ্ছি বলে আমার মনে হয়। আপনাদের প্রতি আমার স্যালুট, সশ্রদ্ধ সালাম। এই কারণে আজ যারা এখানে এসে বসেছেন, এক একটি এলাকা থেকে এসেছেন, তারা প্রত্যেকেই এক একটি প্রতিষ্ঠান এবং এক একটি পত্রিকা, এক একটি মিডিয়া হাউস। আমরা ঢাকায় যারা চাকরি করি একটি নির্ধারিত বিটে কাজ করি, নির্ধারিত একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা সারাদিন কাজ করি। অথচ আপনাদের প্রত্যেককে একটি মিডিয়া হাউসের যতগুলো ব্রাঞ্চ আছে, বিনোদন পাতা, সংস্কৃতির পাতা, খেলাধুলার পাতা, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ, থানার সাথে অপরাধ ক্রাইম বিষয়ক যোগাযোগ, চিকিৎসা, হাসপাতালে কি হচ্ছে না হচ্ছে, এর প্রত্যেকটার জন্য ঢাকায় কিন্তু আলাদা আলাদা বিট এবং আলাদা আলাদা বিটে এক একটা বিটে 5জন 7জন করে সাংবাদিক কাজ করেন। অথচ আপনারা এক একজন একটা এলাকায় থেকে এই সবগুলো বিটের কাজ একলারা করেন। যিনি থানায় যোগাযোগ করেন তিনি মেডিকেলে যান, যিনি মেডিকেলে যান তিনি আবার রাজনৈতিক নেতা, ওখানকার এমপি, ওখানকার চেয়ারম্যান সাহেব কি বললেন তার বক্তব্য নিতে আপনারা ডাকে। আমাদের কিন্তু ডাকে না। ঢাকায় আগুন লাগছে, বিশাল আগুন, আমি কিন্তু সেখানে যাই না, টেলিভিশনে দেখি। বড় একটা খুন হয়েছে, আমি কিন্তু যাই না। বড় একজন বিনোদনের এক নেতা আসছেন, এক বড় এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসছেন, বাহির থেকে একজন গায়িকা আসছেন, নায়ক আসছেন, আমি কিন্তু সেখানে যাই না। অথচ আপনাদের কিন্তু এই সব জায়গায় যেতে হয়। আর আপনাদের যখন ঢাকায় আসেন তখন শুধু একটি কথা বলে দেওয়া হয়, এই যে কার্ড দিলাম, অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয় না। এই কার্ড দিলাম, এই কার্ডের উপর ভিত্তি করে আপনি যা পারেন তা করে নেন, আমাদের এখান থেকে কোনো টাকা পয়সা আপনারা পাবেন না। একটি বিটে কাজ করেন একজন, সারাদিনে একটি রিপোর্ট, তার ওয়েজ বোর্ড 80-90 হাজার টাকা বেতন। এখন আরো 10ম ওয়েজ বোর্ডে 1 লাখের উপরে যাবে এক একজন রিপোর্টারের বেতন। মফস্বলের ওয়েজ বোর্ডে সর্বোচ্চ 6,000 টাকা বেসিক আছে, 12 থেকে 15 হাজার টাকা পাওয়ার কথা প্রত্যেকে যিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং আইডেন্টি কার্ড পাবেন তার কিন্তু মিনিমাম 15 হাজার টাকা পাওয়ার কথা, মিনিমাম। এবং পত্রিকা ভালো হলে এটা আরো 20, 25, 30 হাজার টাকা আছে আমাদের এখানে ঢাকায়। কিন্তু আপনাদের কাউকে এই টাকাটা দেওয়া হয় না, আমি জানি। আপনাদের ধরাই দেওয়া হয় শুধু একটা কার্ড। এই কার্ডটা নিয়ে আপনারা সকাল থেকে বেরোন, রাত 12টার সময় ফোন দিলে ভাই খুব ব্যস্ত। একটু আগে আমি বগুড়ায় কথা বলছিলাম আমাদের ওখানকার সেক্রেটারির সাথে, কালকে রাত 2:30 না 3টায় বাসায় গেছে। কেন? সে সকালবেলা 5টায় তার লাইভ ছিল, ওই যে শীতের লাইভ, আপনারা দেখতেছেন টেলিভিশনে, শীতের লাইভ চলতেছে। 5টা, 5:30, 6টার সময় ওদেরকে নিয়ে দাঁড়াই থাকতে হয়। 7টায় খবর শুরু হয়, ওই সময় থেকে দাঁড়ায় খবর নিয়ে ওখানে দাঁড়াই থাকতে হয়। খুব কষ্ট লাগে আমার। এই পরিশ্রম একজন সাংবাদিককে মফস্বলে করতে হয়। তার মানে মফস্বলের প্রত্যেকটি সাংবাদিক একটি প্রতিষ্ঠান, একটি ইনস্টিটিউট, একটি মিডিয়া, পূর্ণাঙ্গ একটি মিডিয়া। এই মিডিয়ার যতক্ষণে মূল্যায়ন আমরা করতে না পারবো, পরিপূর্ণ ওয়েজ বোর্ড যতক্ষণে এই
মফস্বলের সাংবাদিকদের আমরা আদায় করতে না পারবো, ততক্ষণ আমি মনে করি আমিও একজন ব্যর্থ সাংবাদিক নেতা। আমাদের প্রথম কাজ হবে, আমরা যারা ঢাকায় এই ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করব, এর সাথে সাথে মফস্বলের প্রত্যেকটা সাংবাদিক, বিশেষ করে যারা এই জাতীয় সাংবাদিক সংস্থা থেকে শুরু করে অন্যান্য সংস্থার সাথে সম্পৃক্ত আছেন, যারা মেইন স্ট্রিমে মিডিয়া হাউসগুলো এবং যে সমস্ত পত্রিকাগুলো নিয়মিত প্রচার হয়, সম্প্রচার হয় যে মিডিয়াগুলো, সেই মিডিয়ায় যারা কাজ করেন তাদেরকে যাতে ওয়েস্ট বোর্ড আদায় দেওয়া হয়, তাদের প্রত্যেককে যাতে বেতন ওয়েস্ট বোর্ড অনুযায়ী দেওয়া হয়। আজকের এই সমাবেশ থেকে আমি সরকারের প্রতি সেই দাবি জানাচ্ছি। আপনারা জানেন আপনাদের হাতে সময় খুব কম। যে অপকর্ম এর আগের তথ্য উপদেষ্টা করে গেছেন, সেই অপকর্ম, সেই অনৈতিক কাজগুলো এখন যিনি নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আপনি করবেন না, এটা আমার বিশ্বাস। আমাদের কাছে ওনার আমলে 2টা সাপ্লিমেন্ট ছাপা হয়েছে, এবার গেল 16ই ডিসেম্বর, এর আগে সম্ভবত একটা মার্চে অথবা নভেম্বরে সম্ভবত, যাই হোক, ওনার হাতে আগের মাহফুজ সাহেবের হাতে 2টা সাপ্লিমেন্ট গেছেন। প্রত্যেকটা সাপ্লিমেন্টের জন্য উনি মফস্বল থেকে 50,000 এবং ঢাকা থেকে 80,000 টাকা ঘুষ নিয়েছেন ওনার স্টাফরা। আমি ডকুমেন্টারি বললাম, এই কথাগুলো আমাদের হাতে আছে। কারা কারা এই টাকা নিয়েছেন? যারা 24-এর গণ আন্দোলনের সাথে, যারা জুলাই আগস্টের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যে মিডিয়া হাউসগুলো এই আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন, তাদের অধিকাংশ হাউসে এই সাপ্লিমেন্ট দেওয়া হয় নাই। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি আমি, এবং ভবিষ্যতে যারাই এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন, আমি আশা করব সাংবাদিকদের যে সংগঠনগুলো আছে, বিশেষ করে নিবন্ধিত প্রতিনিধিত্বশীল যে সংগঠনগুলো আছে, তাদের সাথে সদ্ভাব বজায় রেখে কাজ করবেন। আমরা বারবার বলেছি, বিএসএস থেকে শুরু করে যে হাউসগুলোতে সাংবাদিকদের বসানোর সুযোগ ছিল, এই সরকার সেটি করেনি। যে কারণে আপনারা যারা মফস্বলে আছেন, মফস্বলের সাথে সম্পর্কযুক্ত যে জায়গাগুলো আছে, সেখানেও আপনাদেরকে আমরা বসাতে পারিনি। বিশেষ করে বিএসএস, বেতার, টেলিভিশন, অন্যান্য যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে এখনো যে কাজগুলো হচ্ছে সেটা আমাদের মনোভূত হচ্ছে না। আপনারা বিদায় নেবেন, কিন্তু আমাদের সাথে একটা খারাপ সম্পর্ক রেখে গেলেন, এটা মনে রাখবেন। এই সারা খারাপ সম্পর্কের মাসুল আপনাদেরকে দিতে হবে, আজকের অথবা কালকে। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, যারা সাংবাদিকতা করবেন, সততার সাথে সাংবাদিকতা করবেন। সাংবাদিকতা কিন্তু শুধুমাত্র একটি পেশা নয়, এটা আমি বক্তৃতার শুরুতেই বলেছিলাম যে আমরা কিন্তু আসলে ঢাকায় যারা কাজ করি তারা চাকরিই করি। সংবাদপত্রের প্রতি যে কমিটমেন্ট, যে দায়বদ্ধতা, যে প্রতিশ্রুতি, যে দায়িত্ববোধ থাকার কথা, আমাদের ঢাকায় সেটি নাই। সেটি আপনাদের মফস্বলে আছে, কারণ আপনারা আসলে দায়িত্ববোধ থেকে কাজ করেন। এই দায়িত্ববোধ, এই পেশার প্রতি আপনাদের যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, এইটা যেহেতু রক্ষা করতে পারতেছেন, এর সাথে শুধু একটু সততা আপনারা যোগ করেন। শুধু সততা এবং অনেস্টি আর সিনসিয়ারিটি, এইটুকু যদি আপনাদের পেশার সাথে সম্পৃক্ত হয়, এখন মফস্বলের সাংবাদিকদের প্রতি যে দুর্নামটুকু আছে, আমি মনে করি সেটুকু থাকবে না। প্রফেশনে আলতাফ ভাই কিন্তু একটা রেওয়াজ চালু করেছিলেন, প্রশিক্ষণের রেওয়াজ। উনি মৃত্যুর পরে আমি জানি না জাতীয় সাংবাদিক সংস্থা কয়টি প্রশিক্ষণ দিতে পেরেছে। আপনারা যারা আসছেন এরা কিন্তু ওখানকার নেতা। আমি মনে করি একটা উপজেলা থেকে যারা আসছেন সবাই কিন্তু আসতে পারেন নাই। একটি জেলা থেকে হয়তো হাইয়েস্ট 4-5 আসছেন, অর্থাৎ সেখানকার নেতৃবৃন্দ এখানে আসছে। আপনারা যদি আমার কাছে আজকে বলেন, ওয়াদা করে আপনাদের জেলায় জেলায়, প্রত্যেক জেলায় আগামী 1 বছরের মধ্যে অন্তত 80 করে প্রশিক্ষণের কর্মসূচি অনুষ্ঠান করবেন, এটা কি সম্ভব না অসম্ভব ভাই বলেন? কেন্দ্র থেকে আমি ওনার উত্তরাধিকারের যে স্ফুলিঙ্গ, এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য যে আগ্রহ, যে উদগ্র বাসনা তার মধ্যে আমি দেখেছি, তাতে মনে হয় আপনাদের যা প্রয়োজন, যেখানে যা দরকার, ওনাদের সম্পদ বিক্রি করেও যদি হয়, আমার কাছে বলেছেন যে কথাটা, আপনাদের সেই মেসেজটা আমি শুধু জানাই, ওনাদের সম্পদ বিক্রি করেও যদি হয়, আপনাদের প্রয়োজন ওনা পূরণ করতে দেওয়ার জন্য এক পায়ে রাজি আছে। এখন শুধু আয়োজন করার দায়িত্ব আপনাদের। প্রত্যেকটা জেলায় প্রশিক্ষণের ব্যাপারে আলতাফ ভাই খুবই আন্তরিক ছিলেন। আমি আশা করব, আমি দেখতে চাই আগামী 1 বছরের মধ্যে অন্তত 64টা জেলায়, উপজেলায় হয়তো সম্ভব হবে না, 64টা জেলায় 64টা প্রশিক্ষণ কর্মসূচি আপনারা আয়োজন করবেন। আর যে কথাটা আলতাফ ভাই বারবার বলতেন, আজকের ওনার অনুপস্থিতিতে আমি সেই কথাটা বলতে চাই। একটু আগেও কথাটা বলেছিলাম, আপনাদের পেশার সাথে অবশ্যই যেন কোনো দুর্নাম জড়িত না হয়। সততার সাথে সাংবাদিকতা করার জন্য যা যা দরকার ওনারা সেই সাপোর্ট দিবেন, না হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। কোনো পত্রিকায় চাকরি নাই, কারো ওখানে প্রফেশনে আপনি ভালো অবস্থায় নাই, কোথাও কোনো সংকট আছে, যদি এই সংকট মোকাবেলা করতে জাতীয় সাংবাদিক সংস্থা অপারগ হয়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এক পায়ে দাঁড়িয়ে আছে আপনাদের সকল সংকট মোকাবেলা করার জন্য। কোনো জেলায় গিয়ে যদি সেখানে কারোর সাথে বসতে হয়, মালিক পক্ষের সাথে, ডিসিএসপির সাথে যদি বসতে হয়, ফোন দেওয়ার প্রয়োজন হয়, বা কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে প্রয়োজন হয়, আমি আজকে কথা দিলাম আমার সাধ্য মতো আপনাদের জন্য সেই সেবাটুকু আমি করব। আপনারা ওয়াদা শুধু এইটুকু, সততার সাথে সাংবাদিকতা করবেন। আপনাদের প্রত্যেকে, আপনাদের ছোট্ট হোক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যদি আপনি বিজ্ঞাপনের পিছনে না দৌড়ান, বিজ্ঞাপনের পিছনে যদি না যান, আপনি যদি সততার সাথে সাংবাদিকতা করেন, 1 মাস সাংবাদিকতা করেন, যে 12টা বাজে 20টা প্রতিষ্ঠান থেকে আপনি বিজ্ঞাপন পান, সেই 20টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি আজকের থেকে নিউজ করেন 20 দিন, 20 দিনের মাথায় আমারে ফোন দেবেন যে ভাই নিউজ করছি কিন্তু বিজ্ঞাপন তো দেয় না। আপনি সততার সাথে নিউজ করবেন, তার যা যা নিউজ আছে, ফল্ট যা যা আছে, ওই বিজ্ঞাপনদাতা আপনার বাড়িতে খোঁজ নেবে, ভাই আসেন তো একটা বিজ্ঞাপন আপনাকে দেই। আজকের থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আর বিজ্ঞাপনের পিছে দৌড়াবেন
দৌড়াবেন না। বিজ্ঞাপন আজকে থেকে আপনাদের পিছে দৌড়াবে। আমার কথাটা কি আপনাদের পছন্দ হয়েছে? বিজ্ঞাপন আপনাদের পিছে দৌড়াবে। যদি না দৌড়ায় তখন আমাকে আপনি ফোন দিয়ে বললেন যে আমি তো নিউজ করছিলাম তার বিরুদ্ধে। হয় আপনার মামলা খাবেন, সব পেপারে নিউজ হবে, আপনি হিরো হবেন, আর না হয় ওই লোক আপনার বাড়িতে এসে আপনাকে বিজ্ঞাপন দেবে। আজকে থেকে এই প্রসেসটা শুরু করেন, দেখবেন আপনারা সফল হবেন। আমি আর সময় নিতে পারবো না, আমার আরো একাধিক প্রোগ্রাম আজকে। যতটুকু সম্ভব একটু একটু টাচ করে আমি নারায়ণগঞ্জে আমাদের এজিএম, সেখানে চলে যাবো। বারবার ফোন আসতেছে। আপনাদের প্রতি আমার অফুরন্ত শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা কামনা করি আমি, এবং আমার প্রতি আপনারা দোয়া করবেন আমি যেন আমার সততার সাথে যে অবস্থায় এখন আছি এই পর্যন্ত যতটুকু ধরে রেখেছি, নানা দিক থেকে নানা ভাবে বড় রকম হাতছানি আসে, তদবিরের হাতছানি আসে, এখন পর্যন্ত ওই পথে আমি পা বাড়াই নাই, এবং জীবনের শেষ দিন পর্যন্ত যেন এইভাবে সততার সাথে মৃত্যু হয়, আল্লাহর নামে এবং রাসূলের নামে যেন আমার মৃত্যু হয়, তাদের আল্লাহর আনুগত্য প্রকাশ করে যেন আমার মৃত্যু আমি পাই, সেই দোয়া আপনাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এবং এই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।